নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান। বর্ষা মৌসুমে সরবরাহে ঘাটতি দেখিয়ে পণ্যের দামে আগুন লেগেছে কাঁচা বাজারে। বিশেষ করে মরিচ সহ কিছু সবজির দাম লাগাম ছাড়া হয়ে উঠেছে। বিক্রেতারা বলছেন তাদেরও কিছু করার নেই। বাজারের হালচাল জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। টানা বৃষ্টিতে সবজির আবাদ যেমন ব্যাহত হয়েছে তেমনি কমেছে সরবরাহ। আর এই ঘাটতির সুযোগে চড়া দামে বিক্রি হচ্ছে প্রতিটি পণ্য। সবচেয়ে বেশি ভোক্তার নাভিশ্বাস উঠেছে মরিচের দামে। 1 কেজি মরিচ বিক্রি হচ্ছে 300 থেকে 380 টাকায়। টমেটো, করলা, পেঁপে, বেগুন সহ প্রায় সবজিতেই আগুন। কেজি প্রতি বেড়েছে 20 থেকে 30 টাকা। 50 টাকা মূল্যের সবজি 1 থেকে 2 দিনের ব্যবধানে পার করতে যাচ্ছে শতকের ঘর। বিক্রেতারা বলছেন বর্ষায় সরবরাহ কম, তাই পাইকারি দামও চড়া। ভেন্ডি কালকে বেচে 30 টাকা, যে ভেন্ডি 40 টাকা। কালকে পেঁপে বেচে 30 টাকা, আজকে পেঁপে বেচে 50 টাকা। কালকে কারকল বেচে 40 টাকা, আজকে কারকল 50 টাকা। কালকে উস্তা বেচছে আপনি মনে করেন 60 টাকা, আজকে উস্তা হয়েছে 70 টাকা 80 টাকা। প্রত্যেকটা কেজি থেকে 10 টাকা 20 টাকা বাড়তি। বাড়ার কারণ হলো আপনার বৃষ্টি বর্ষা, ফসল নষ্ট হয়ে যাইতেছে, দেখে যায় খেতে তুলতে পারতেছে না, এই জন্য আর কি। আগে থেকে তো কাস্টমার কম নিতে আছে, আর বৃষ্টির দাম বাড়তে ধরে বন্যার কারণে। এদিকে ক্রেতারা বলছেন বাজার ব্যবস্থায় নজরদারি না থাকায় মাঝখান থেকে লাভ করছে কিছু মধ্যস্বত্বভোগী। কালকা তো 50 টাকা ছিল পোয়া, আজকে তো হইলো আরো বেশি। অন্যান্য সবজির দামও কত 25% 30% বেড়ে গেছে। আর প্রত্যেকটা সবজির দাম বেশি। আপনি এক সপ্তাহ ব্যবধানে আসমান জমিন ডিফারেন্স হয়েছে। সাধারণ মানুষ বলছেন দাম নিয়ন্ত্রণে রাখতে হলে সরবরাহ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি বাজার তদারকি বাড়াতে হবে। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী ইপিজেডের জ্যান্ট অ্যাক্সেসরিজের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের চেষ্টায় প্রায় 3 ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বেলা 3টার দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুরুতে আগুন লাগা কারখানাটি ছিল ফোমের, পরে এই আগুন আশেপাশের ভবনেও ছড়িয়ে যায়। ফায়ার সার্ভিস জানিয়েছে ইপিজেড ফায়ার স্টেশনের 2টি ইউনিট সহ কর্ণফুলী ও আগ্রাবাদ স্টেশন থেকে মোট 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্বৈরাচারের পুনরাবৃত্তি ঠেকাতে গণতন্ত্রে ফেরা জরুরি, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তারা অভিযোগ করেন নির্বাচন ঠেকাতে বিভিন্ন ইস্যু ইচ্ছাকৃতভাবে সামনে আনা হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের উপর যে অত্যাচার নির্যাতন চালানো হয়েছিল, এর প্রতিবাদে আয়োজন করা হয় প্রতিবাদ সভা। নির্বাচন নিয়ে অনেকেই অনেক কথা বলছেন মন্তব্য করে বিএনপি নেতারা বলেন, ভোট হলেই বোঝা যাবে কে কতটা আসন পায়, কে দেশ ছেড়ে পালায়। নির্বাচন হলে কারা 2টা না 3টা সিট পাবে, অথবা জামানত বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া হবে, এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। কিন্তু কায়দা কৌশল করে সংস্কারের নামে, বিচারের নামে আরো কি কি সব ফেতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে। আমার সন্তান কিংবা আমার সন্তানের পরবর্তী প্রজন্ম যদি এখনই মুরব্বীদের মতো কথা বলেন, এটা বেমানান। দয়া করে একটু সংযত হন। গণতন্ত্রের স্বার্থে, সর্বদলীয় মতামতকে গ্রাহ্য করার স্বার্থে এবং জাতীয় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যখন যাচ্ছি, সেইটাকে দয়া করে কেউ বাধাগ্রস্ত করবেন না। এদিকে নয়াপল্টনে এক দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন তাদের দল সংস্কারের পক্ষে, তবে জুলাই সনদ সংবিধানের মূলনীতির মধ্যে কেন নিতে হবে এমন প্রশ্নও করেন তারা। সমাজ এবং রাষ্ট্রে যখন যেটা প্রয়োজন মনে হবে গণতন্ত্রের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে, তখনই সংস্কার করে সেই আইন প্রণয়ন হবে। এটাই তো গণতান্ত্রিক সংবিধানের নিয়ম। কিন্তু ওটাকে মূলনীতির মধ্যে নিতে হবে, আগে সংস্কার ইত্যাদি ইত্যাদি কথা বলে এটা তো বিভ্রান্তি দিচ্ছে। দেশের অর্থনৈতিক অবস্থা দেখে দুর্ভিক্ষের আলামত দেখা যাচ্ছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, এমন অবস্থা সৃষ্টি হলে জনগণ কাউকে ছাড়বে না বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। এবং যার উদ্দেশ্যে রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।
খুলনায় সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানকে গুলি করে এবং পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর 1টার দিকে নগরীর মহেশ্বর পাশা পশ্চিম পাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মাহবুবুর রহমান মহেশ্বর পাশা পশ্চিম পাড়া এলাকার মোহাম্মদ আব্দুল করিম মোল্লার ছেলে। তিনি নগরীর দৌলতপুর থানা যুবদলের সাবেক সভাপতি। পুলিশ ঘটনাস্থল থেকে 4টি গুলির খোসা ও একটি অব্যবহৃত গুলি উদ্ধার করেছে। তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করতে পারে তা জানা যায়নি। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের মামলায় আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আসামি থেকে সাক্ষী আইনি সুবিধা কোথায়? কোন পরিস্থিতিতে একজন আসামি হয়ে ওঠেন রাজসাক্ষী? আইনের ভাষায় রাজসাক্ষী কি, কে বা কারা হতে পারেন এই সাক্ষী? জানবো অলিউল রনির কাছ থেকে। অপরাধ জগৎ বড়ই বিচিত্র। অপরাধীকে খুঁজে বের করা পুলিশ বাহিনীর উপর অর্পিত, কিন্তু কখনো কখনো অপরাধের রহস্য উদ্ঘাটন করা পুলিশের পক্ষে কঠিন হয়ে পড়ে। পুলিশ তখন অপরাধীকে মুক্তির প্রলোভন দেখিয়ে সত্য ঘটনার বলার জন্য সাক্ষী করার প্রস্তাব দেয়। আসামি রাজি হলে তাকে রাষ্ট্রের পক্ষে সাক্ষী করা হয়, আর তাকেই বলা হয় রাজসাক্ষী। রাজসাক্ষী বলতে বোঝায় এমন একজন অভিযুক্ত ব্যক্তি যিনি নিজের অপরাধ স্বীকার করে সহ অপরাধীদের বিরুদ্ধেও তথ্য প্রদান করেন। যখন রাজা বাদী ছিলেন তখন এই সাক্ষীকে বলা হতো রাজসাক্ষী। বর্তমান যুগে একে বলা হয় রাষ্ট্রের সাক্ষী। রাজসাক্ষী এমন ব্যক্তি হবেন যিনি সংশ্লিষ্ট অপরাধের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকবেন, অপরাধের অন্তরালে সব তথ্য ফাঁস করতে স্বেচ্ছায় রাজি হবেন এবং তার সাক্ষ্য অপরাধের তদন্ত এবং বিচার প্রক্রিয়ার সহায়ক হবে বলে বিবেচিত হবে। অপরাধে সহযোগী সাধারণত সরকার থেকে ক্ষমার প্রতিশ্রুতি লাভ করে রাজসাক্ষীতে পরিণত হয়। সুতরাং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সাক্ষীর মাধ্যমে যদি অপরাধের ঘটনার বিস্তারিত সত্য উঠে আসে তাহলে ট্রাইব্যুনাল তাকে ক্ষমা করতে পারেন অথবা অন্য কোনো আদেশ দিতে পারেন। এটা একান্তই ট্রাইব্যুনালের এখতিয়ার বলে জানান চিফ প্রসিকিউটর। এটা আদালত নির্ধারণ করবেন। তিনি আমাদের আইনে বলা হয়েছে যে তিনি যখন তার সাক্ষ্যের মাধ্যমে ট্রু এবং ফুল ডিসক্লোজার, তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয় তখন এটা আদালতের ডিসক্রিপশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন। এটা কমপ্লিটলি আদালতের এখতিয়ার। তবে সাক্ষ্য আইনের 144 ধারার বিধান মোতাবেক রাজসাক্ষীর একক সাক্ষ্যের ভিত্তিতে আসামিকে শাস্তি প্রদান করা আইনগতভাবে যুক্তিসঙ্গত নয়, কেননা সে অন্য সহযোগী আসামিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকেন। অলিউল রনি, নাগরিক, ঢাকা। যে সংবিধান বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রকে বিভাজিত করেছে, বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে পরিণত করতে ব্যর্থ হয়েছে, সেই সংবিধান পরিবর্তন করতে হবে। যশোরে পদযাত্রা শেষে এক পথসভায় একথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মোহাম্মদ ইমাম হাসান রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। দেশজুড়ে জুলাই পদযাত্রার সমাবেশের অংশ হিসেবে আজ যশোরে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি। জুমার নামাজ শেষে যশোর রেলগেট মডেল মসজিদ থেকে জজকোর্ট জামে মসজিদ পর্যন্ত পদযাত্রা হয়। পরে যশোর 0 পয়েন্ট মোড়ে হয় পথসভা। পথসভায় কথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দাবি জানান পুরনো সংবিধান পরিবর্তনের। সেই সংস্কারে আমরা চেয়েছিলাম যেখানে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কথা বলতে পারবে। যদি গণ অভ্যুত্থানের পরেও আমাদের পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, আমাদের নির্বাচন কমিশন যদি ঠিক না হয়, জনগণের পক্ষে না হয়, তাহলে এই দেশের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে অন্ধকার। নাহিদ বলেন, বিচার না করে নির্বাচন নয়, বিচার ও সংস্কারের পরেই হবে নির্বাচন। অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই প্রতিশ্রুতি আমরা এই দেশের মানুষকে দিয়েছিলাম, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা, ইনশাআল্লাহ আমরা সেই বন্দোবস্ত প্রতিষ্ঠা করব। এ সময় তার সাথে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। সিরাজুম মুনির শুভ, নাগরিক। অতিবৃষ্টির প্রভাবে সম্প্রতি ফেনী ও নোয়াখালীতে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তুলনামূলক উঁচু এলাকার পানি এরই মধ্যে নেমে গেছে, তবে এখনও প্লাবিত অবস্থায় আছে নিম্নাঞ্চল। বিভিন্ন কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্তরা, তবে অভিযোগ জানিয়েছেন অব্যবস্থাপনার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ।
গত 2 দিনের টানা বৃষ্টিতে বাড়তে থাকা পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে নোয়াখালীতে। তবে এখনও বিভিন্ন সড়ক ও নিচু এলাকার বাসাবাড়ি প্লাবিত অবস্থায় রয়েছে। বৃষ্টি কমলেও জলাবদ্ধতায় ভোগান্তি এখনও কমেনি। সড়কে পানি জমে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। নিচু এলাকার বাসাবাড়িতে এখনও পানি থাকায় দুর্ভোগে মানুষ। জেলার সদর, কবিরহাট ও কোম্পানিগঞ্জের বেশ কিছু ইউনিয়নে এখনও মানুষ পানিবন্দী। নোয়াখালী এখানে একটা পৌরসভা, এটা 150 বছরের একটা পৌরসভা। এখানে এই পৌরসভার কোনো মাস্টার প্ল্যান নাই। এই পৌরসভা অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায়। কোনো খাল, আপনার কোনো ড্রেন, সম্পূর্ণ ড্রেনের ভিতরে আপনি এখন যে দেখবেন পলিথিন বা বিভিন্ন ময়লা। এইভাবে বন্যা বা বৃষ্টি বর্ষার জন্য সরকারের পক্ষ থেকে আমার মনে হয় কোনো প্রস্তুতি নেই। পানি নামতে শুরু করায় বিভিন্ন জায়গায় সংশ্লিষ্টরা কাজ শুরু করেছেন। শনিবার পর্যন্ত বন্ধ থাকছে সব শিক্ষা প্রতিষ্ঠান। জেলা প্রশাসনের তথ্যমতে 466টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যাতে আশ্রয় নিয়েছেন 5 শতাধিক মানুষ। ফেনীতেও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে দুর্ভোগ বেড়েছে মানুষের। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বৃদ্ধি এবং বাঁধ ভাঙার ফলে পরশুরাম ও ফুলগাজীতে 21টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে অন্তত 30টি গ্রাম। ফেনী ফুলগাজী ও ফেনী ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের বেশ কিছু অংশে 1 থেকে 2 ফুট পানি উঠেছে। বন্যা কবলিত অনেক এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে। আমাদের সাথে কারো যোগাযোগ নেই, যোগাযোগ বিচ্ছিন্ন ভাবে মানে পড়ে রয়েছি। আর আমরা যা 5 দিন অন্য জায়গাতে আসি, ঘরেতে পানি 2 ফুট হয়েছে। এই যে শুকনা খাবার খাইতেছি, চুলের জন্য রান্না করতে পারতেছি না, এখনো আমাদের ঘরের মধ্যে পানি। অন্যদিকে কয়েকদিনের টানা পানি বৃদ্ধি শেষে ফুঁসতে থাকা কুমিল্লার গোমতী নদী কিছুটা শান্ত হয়েছে। বিপদসীমার 2.36 মিটার নিচে রয়েছে পানি, ফলে তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে। সিরাজুম শুভ, নাগরিক। 4 দিন ধরে সাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে প্রাণে বেঁচে ফিরেছেন বরগুনার 12 জেলে। পটুয়াখালীর রাঙ্গাবালির সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে তাদের জীবিত উদ্ধার করা হয়। তুহিন রাজের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম শুভ। বঙ্গোপসাগরের সোনারচর এলাকার কাছে ট্রলার ডুবির পর সাগরে ভেসে থাকা 12 জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। টানা 4 দিন ধরে সাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করেছেন তারা। বৃহস্পতিবার দুপুরে 9 জন এবং রাতে আরও 3 জনকে উদ্ধার করে পাশের ট্রলারের জেলেরা। পরে তাদের নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া জেলেরা জানান, বরগুনার পাথরঘাটা উপজেলার পশ্চিম মঠের খাল এলাকার আলমগীর খলিফার মালিকানাধীন এফবি সাইফুল ট্রলারটি গত 5 জুলাই গভীর সাগরে মাছ ধরতে যায়। 6 জুলাই সকালে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরের শেষ বয়ার কাছে প্রবল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। কতজন গেছিলেন? 12 জন। উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লবণ পানি খেয়ে অসুস্থ হয়েছে, তাদেরকে চিকিৎসা শেষে এখন তাদের খাবারের ব্যবস্থা করতেছি। তারা এখন কিছুটা হলেও সুস্থ। তাদের গার্জিয়ান আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে। এ ঘটনায় জেলেদের পরিবারে স্বস্তি ফিরলেও সাগরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন আবারও সামনে এনেছে। সিরাজুম শুভ, নাগরিক। জানাবো দেশের বাইরে খবর। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে 2 বাস থেকে 9 জন যাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে অস্ত্রধারীরা। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ঝব ও লোরালাই জেলার সীমান্তবর্তী সুর ডাকাই এলাকায় বৃহস্পতিবার রাতে পাঞ্জাবগামী 2টি কোচ থেকে ওই যাত্রীদের অপহরণ করা হয়। পরে অপহৃত 9 জনকেই হত্যা করা হয়। মৃতদেহগুলো উদ্ধার করে পাঞ্জাবে তাদের নিজ শহরে পাঠানোর জন্য রাখনিতে নিয়ে যাওয়া হচ্ছে। আদালতের রায়ে আবারও আটকে গেল যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ। বৃহস্পতিবার নিউ হ্যাম্পশায়ারের একটি ফেডারেল আদালত আদেশটিকে সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দিয়েছে। রায়ে বলা হয়, এই আদেশ কার্যকর হলে হুমকিতে পড়বে বহু শিশুর নাগরিকত্ব, যা অপূরণীয় ক্ষতি বয়ে আনতে পারে। এর আগে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ স্থগিতে মামলা করেন অভিবাসন অধিকার কর্মীরা।
এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।